সঞ্জীব চট্টোপাধ্যায় আর আমাদের বেলুর বিদ্যা মন্দিরের সুপারিনটেন্ডেন্ট উচ্চ মাধ্যমিকের সময় সত্যব্রত মহারাজ, এই দুটো মানুষ আমি আজও চেষ্টা করে যাই বোঝার, বাট বুঝে উঠতে পারি না ঠিকঠাক। তো সন্দীপ চট্টোপাধ্যায় অফকোর্স আমাদের সময় যারা জন্মেছে, সন্দীপ চট্টোপাধ্যায় সম্ভবত প্রথম দৃষ্টি আকর্ষণ করে কেউ বললো আরে ইতি পলাশটা পড়ে দেখ, পড়লাম। তারপরে ইতি তোমার মা, ভুলে গেছি কোনটা প্রথমে পড়েছিলাম কোনটা দ্বিতীয়বার, কিন্তু মনে হলো উনি একটা ছকে বাঁধা লেখা লিখছেন। তারপরে ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে একবার বেশ বার কয়েক সাক্ষাৎকার হয়েছিল আমাদের বাগদানের ছোট্ট বই মেলায়। উনি আসতেন, উনি নিজেকে দাবি করতেন চানাচুর সাহিত্যের লোক, সেটা একটা অন্য রকমের গল্প। তবে ইতি পলাশ, ইতি তোমার মা পড়ার পরে সম্ভবত কৌশিক পাল, আমার হাই স্কুলের বন্ধু, ওর সৌজন্যে ওর পড়ে ফেললাম লোটা কম্বল। লোটা কম্বলটা পড়ার পরে সত্যি কথা বলতে কি পাগলা পাগলা লাগছিল যে লোটা কম্বলের দ্বিতীয় পর্বটা কোথায় পড়বো, কবে পড়বো, মানে ছটপট করার মতো, মানে এইরকম একটা অদ্ভুত রকমের সংকলন আমাদের সময়কার, বিরল। তারপরে পেলাম লোটা কম্বলের দ্বিতীয় পর্ব, সেটা পড়ার পরে মনে হলো না পেলেই ভালো হতো, কারণ লোটা কম্বলের দ্বিতীয় পর্ব পড়ে আমার খুব ইচ্ছে করছিল। তখন থাকতাম বেলুর বিদ্যা মন্দিরে, আমি স্টুডেন্ট, আমাদের ওই কুঠিঘাটটা গঙ্গা পার করলেই, নৌকা দিয়ে স্ট্রেট গঙ্গা পার করলেই বড়ানগর, মনে হতো গিয়ে বড়ানগর ওনার বাড়িতে ঢিল ছুঁড়ে আসি, যে আপনি এত ভালো শুরু করলেন, এত একটা এক্সপেকটেশন জাগিয়ে তারপরে একটা উত্তম সুচিত্রা মার্কা একটা এন্ডিং দিলেন। এখন বড় হয়ে বুঝেছি যে পাঠকের ভালোবাসা দিয়ে তো সঞ্জীব বাবুর ইলেকট্রিকের বিল, গ্যাসের বিল, ফোনের বিল, গ্রসের মুদিখানার বিল তো মিটবে না। ওইটা আমাদের মাঝে মাঝে ভুলে যাই যে বাজার যেটা চাই ওটা ওদের লিখতে হবে। তারপরে কোনো এক সময় পড়লাম সঞ্জীব চট্টোপাধ্যায়ের দেবেশ। ওরে বাবা, তখন মনে হলো যে লোকটা ধর্ম নিয়ে লেখে, এ তো চাইলে পড় নিয়েও লিখতে পারতো খুব ভালো। মানে সঞ্জীব চট্টোপাধ্যায়ের আমার খুব পছন্দের দুটো বই যদি হয় তাহলে লোটা কম্বল প্রথম পর্ব আর দেবেশ। ইতি তোমার মা ওটা হয়তো আসবে, ডিপেন্ড করছে। তারপরে হলো বড় চমক, আমাদের বাড়িতে বাবা উদ্বোধন নিতেন, তো সঞ্জীব চট্টোপাধ্যায় রামকৃষ্ণ কথামৃত সবার পক্ষে তো পড়া সম্ভব নয়, কারণ বই মানে পাঠ্য বইয়ের মতো ওটা বেশিরভাগই ঠাকুর উত্তরাস্য হইয়া বসিলেন, ঠাকুর দক্ষিণাস্য হইয়া হাঁচিলেন, ওইগুলো সব আছে। কিন্তু ওর কোর ফিলোসফিগুলো কিন্তু আমার ছোটবেলা থেকে খুব ইউনিক লাগে। আমরা বড় হয়েছি তো একটা রামকৃষ্ণের অ্যাটমসফিয়ারে, কারণ ঠাকুরমা স্বামীজির অ্যাটমসফিয়ারে, কারণ বাবা ছিলেন বিরজানন্দের শিষ্য, মা ছিলেন, মাকে করে দিয়েছে, বিয়ের পরে করে দিয়েছিলেন, বীরেশ্বরানন্দের কাছে দীক্ষা নিয়েছিলেন। তো বাড়িতে একটা কালচার ছিল, গোড়ামি নয় কালচার, গান বাজনার হতো, ঠাকুরমা স্বামীজির পাঠ টাট হতো। তো এই কথামৃতকে সবসময় মনে হতো কথামৃতকে কেউ যদি একটু চিবিয়ে ভালো করে দেন, হঠাৎ করে আবিষ্কার করা, ওরে বাবা সঞ্জীব চট্টোপাধ্যায় ঠিক সেটাই করেছেন। ইনফ্যাক্ট সঞ্জীববাবু 12 বছর ধরে, মাসিক 12 বছর ধরে প্রতি মাসে, মানে 12-12 144 খানা প্রবন্ধ লিখেছেন, যেটার আমার মনে হয়েছে দ্য বেস্ট অ্যাপ্লাইড ভার্সন। আমার 2 পয়সার মতামত হচ্ছে সোফার দ্য বেস্ট অ্যাপ্লাইড ভার্সন অফ শ্রীরামকৃষ্ণ কথামৃত, পরমপদ কমলে বলে। ইনফ্যাক্ট ওটা পরে বই হয়ে বেরোয় আর কি। পরমপদ কমলে উনি লিখেছিলেন 12 বছর ধরে 12 মাস 144টা প্রবন্ধ। তো সঞ্জীব চট্টোপাধ্যায় বেশ মজার, মানে দেবেশ গল্প দিয়ে মনে রাখবো, না লোটা কম্বলের প্রথম পর্ব দিয়ে মনে রাখবো, না শ্রীরামকৃষ্ণ কথামৃতর একটা বেশ সুন্দর চিবানো ভার্সন, সরস ভার্সন, সেটার প্রবন্ধ দিয়ে মনে রাখবো, বলা খুব মুশকিল। তো দিনের শেষে মনে রাখার কি দরকার, সবগুলোই তো একটা সমস্যা। আমি রসগোল্লা ভালোবাসি বলে সুক্ততে আপত্তি হবে কেন? আর দ্বিতীয় আর একটা মানুষ যাকে আজও বুঝে উঠতে পারে না, সেটা হচ্ছে আমাদের বেলুর বিদ্যা মন্দিরের সুপারিনটেন্ডেন্ট, আমাদের সত্যব্রত মহারাজ। সত্যব্রত মহারাজ এমনটা একটা অদ্ভুত ব্যাপার ছিল, মানে কখনো কখনো আমি 200% নিশ্চিত যে সত্যব্রত মহারাজ কিছু বোঝেন না, আমি এবং আমার। আবার কখনো কখনো মনে হয়েছে সত্যব্রত মহারাজ হচ্ছে ভীষণ চালাক, তিনি সব বোঝেন, কিন্তু এমন একটা ভাবমূর্তি রাখেন যে আমরা বুঝে উঠতে পারি না উনি বুঝছেন কিনা। মানে যে কতবার যে হয়েছে। আর সত্যব্রত মহারাজ একটু ভালোবাসতেন, কারণ 1993 সালে আমি বেলুর বিদ্যা মন্দিরে যাই, 1993 সালে আমার বাবা মারা যায়, তখন 16 বছর বয়স। সত্যব্রত মহারাজ সবাইকে একটু আগলে আগলে রাখতেন, যে কারণে সত্যব্রত মহারাজ যে ব্যাচের উচ্চ মাধ্যমিকের ব্যাচের রেজাল্ট সবসময় ছিল, একটা অলিখিত কম্পিটিশন হতো রাজা মহারাজের ব্যাচের সঙ্গে সত্যব্রত মহারাজ। আর রাজা মহারাজের ব্যাট যতটা পারফরমেন্স করে, পরের বছর সত্যব্রত মহারাজের উচ্চ মাধ্যমিকে আরো ভালো পারফরমেন্স হবে, মানে ওই গল্প চলতেই থাকতো।
কিন্তু সত্যব্রত মহারাজের একটা ব্যাপার ছিল, উনি এমন একটা ভান করতেন যে কিছু বোঝেন না। আর আমার একটা বদ অভ্যেস হচ্ছে মানুষকে একটু ঘাঁটানো, একটু চটকে দেওয়া, একটু প্রশ্ন করা। ছোট্ট জায়গা থেকে এসেছি, কিন্তু ভগবান ভদ্রলোক ওই মুখে ফিয়ার আর ফিল্টারটা ছোটবেলা থেকে খুব কম আর কি। তো মহারাজকে প্রশ্ন করতাম, মহারাজ সে প্রশ্নগুলো করা উচিত নয়। কখনো কখনো হঠাৎ করে প্রশ্ন করে বসলাম, জানি না মহারাজ তো মানে অসংখ্য মানুষের সঙ্গে সংযোগে এসেছেন, কতটা মনে আছে, বাট আমার মনে আছে মানে এইরকমই হয় আর কি। ধরুন সঞ্জীববাবু যখন বাগনান বই মেলা আমি ওনার সঙ্গে মানে সাক্ষাৎকার হয়, সঞ্জীববাবু তো মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওনার সঙ্গে এরকম ছোট ছোট ইভেন্টে মিলেছেন, ওনার হয়তো কিছু মনে নেই, কিন্তু আমার কাছে ওইটা একটা বিশাল ব্যাপার। যে আমার খুব প্রিয় একজন লেখকের মুখোমুখি হওয়া। ইনফ্যাক্ট সঞ্জয় চট্টোপাধ্যায় নিজেকে বলতেন চানাচুর সাহিত্যের লোক, যার সঙ্গে আমি ঠিক একমত নই, কারণ উনি যে কি সাহিত্যের আমি আজও বুঝে উঠতে পারিনি, এবং সেটা মজার বুঝে উঠতে। সবসময় বুঝে ফেললেই তো ব্যাপারগুলো তো যেন ম্যাজিকের মতো আর কি। ম্যাজিক যদি কেউ জেনে যায় কিভাবে হয়, তাহলে মজাটা নষ্ট হয়ে যায় হয়তো। তো সত্যব্রত মহারাজকে ওই রকম প্রশ্ন করতাম যে মহারাজ মানে মহারাজরা যেরকম হয় বেলুর মানে বেলুর বিদ্যা মন্দিরের বা বেলুর মঠের মহারাজেরা প্রতি মাসেও তো মাথার চুলটা সাবান দিয়ে কামায়, নেড়া চকচকে নেড়া। তো সত্যব্রত মহারাজের বেশ গুণ ছিল মানে উনি ভীষণ রকমের কম্পিটিটিভ মানুষ, মানে ওই মাছের মতো হাঁ করে টেবিল টেনিস খেলবেন আর কিছুতেই হারতে চাইবেন না। তারপরে ওই গেরুয়া ধুতিটাকে পাক মেরে ভলিবল খেলবেন, বাপরে বাপ, ওই বয়সে আমাদের পুরো ঘাম ঝরিয়ে দেবে। আমরা তখন 16, 17, 18, কিন্তু মহারাজ হচ্ছে সুপার কম্পিটিটিভ। টেবিল টেনিস আর মানে ভলিবল বললে মহারাজকে দেখা যাবে না। আর ওনার সঙ্গে আর একটা আমার মিল আছে হয়তো, মানে দুজনে খুব গান করতে ভালোবাসতাম, আমাদের দুজনের গলাতেই সুর নেই বলে রাখা ভালো। কিন্তু পরে বুঝেছি গানটা মানুষ নিজের জন্য গায়, হয়তো নিজের জন্য গাওয়াটা উচিত, যে কারণে আমি গান করি। যাই হোক, সত্যব্রত মহারাজকে একটু ঘাঁটাতাম, মাঝে মাঝে প্রশ্ন করতাম, আচ্ছা মহারাজ, এই যে আপনি সবসময় মাথার চুলগুলো কামিয়ে রাখেন, আপনার কখনো ইচ্ছা হয় না এক মাথা চুল রাখবেন, বেশ প্রতিদিন মাঝখানে স্মৃতি করে আজরাবেন বা পেছনে করে আসবেন? কে বলছো? উমাপ্রসাদ। জীবনে দুটো মানুষই আমাকে সবসময় উমাপ্রসাদ বলে ডাকতেন, একটা সত্যব্রত মহারাজ আর একটা বোম্বে আইআইটির আমার অর্গানিক কেমিস্ট্রির প্রজেক্টের অ্যাডভাইজার প্রফেসর লেট কেডি দেওধর। তো যাই হোক, উমাপ্রসাদ এটা কি হচ্ছে? না না, আমি জিজ্ঞেস করছি আপনাকে, একটা প্রশ্ন করছি যে আপনার ইচ্ছা হয় না এটা বেশ এক মাথা চুল রাখবেন, একটু বেশ উল্টো করে আঁচড়াবেন? তো ঘ্যান 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 করার পরে হঠাৎ করে একদিন সত্যব্রত মহারাজ বলল, তুমি যা যা প্রশ্ন করো, যা যা জ্বালাও, এই সব কথা, এইসব প্রশ্ন মানুষকে করতে নেই, সন্ন্যাসীদের করতে নেই। দিনের শেষে এটা মনে রাখবে যে ডাক্তার হয় তারও কখনো কখনো মনে হয় ইঞ্জিনিয়ার হলে ভালো হতো। আমি বললাম থ্যাংক ইউ মহারাজ, উত্তরটা পেয়ে গেলাম। এই যে ভদ্রতা, এই যে ইনার গ্লিমস, এইগুলোর জন্য কখনো কখনো মনে হয় সত্যব্রত মহারাজ বেটা সব বুঝতেন, বুঝেও না বোঝার ভান করতেন, দিয়ে আমাদের মুরগি করতেন। আর একটা মনে আছে মহারাজের তাতানো। তো আমি তো বেলুর বিদ্যা মন্দিরের স্টুডেন্ট হিসাবে ছিলাম মিসফিট, কারণ পড়াশোনাটা অতটা কোনোদিনই সিরিয়াসলি নিইনি, স্টিল নাও যে হচ্ছে হলো এরকম ব্যাপার আর কি। তো বেলুর বিদ্যা মন্দিরের অ্যাটমসফিয়ারটা প্রচুর ভালো ছেলে, খুব কাছ থেকে দেখেছি, মানে রিয়েলি ভালো ছেলে, মানে পড়াশোনায় ভালো, আচার ব্যবহারে ভালো, জীবনে কিছু করতে পারবে এইরকম ছেলেপুলে। মানে সন্দীপ জানার কনসেন্ট্রেশন থেকে শুরু করে আর মানে সুকমলের আর কি ক্রিয়েটিভ সুকমল, সন্দীপ দেবনাথ বা অনেক 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 ছিল, মানে জাস্ট জেম জুয়েল। ওদের মাঝে আমি হচ্ছে মজা পেয়ে বেড়াই, এর থেকে তার থেকে দেখি, চারপাশে দেখি, লাইভ টেস্টার। তো যাই হোক, তো প্রি টেস্টে ফেল করে যাই। মহারাজ ধরে বোঝালেন কি করছো, তোমার বাবা মারা গেছে, এবার একটু ভালো রেজাল্ট করতে হবে, এটা কি, এটা মন দিয়ে পড়াশোনাটা না করো? তো আমার সমস্যা ছিল, সেদিকে যাবো না আর, তো বাদ দা। তো তারপরে টেস্ট হলো, টেস্টে নিজে পড়াশোনা করে মোটামুটি একটা ফার্স্ট ডিভিশন রাখলাম। 600-তে তখন মানে ফার্স্ট ডিভিশন ছিল আমাদের সময়, 1995 সালের কথা বলছি, 1995 সালে উচ্চ মাধ্যমিক। তো 600-তে মানে ফার্স্ট ডিভিশন ছিল, তো আমি 644 মতো পেয়েছিলাম টেস্টে। তো মহারাজ ডাকলেন, খুব সিরিয়াস মুখ করে বললেন, দেখো বেলুর বিদ্যা মন্দিরের যারা স্টুডেন্ট তারা টেস্টে যা পায় তার থেকে উচ্চ মাধ্যমিকে ঠিক 100 নম্বর বেশি পায়, ঠিক 100 নম্বর। তো তোমার 644টা 744 হয়ে যাবে। কিন্তু তুমি যদি স্টার পেতে চাও, স্টার ছিল তখন মনে হয় 750, 750, 75%, কিন্তু তুমি 6 নাম্বারটা তুমি বাড়াতে পারবে না। 6 নাম্বার বাড়ানোর জন্য যে দরকার সেটা তোমার মধ্যে নেই।
মানে তাতিয়ে দেওয়ার কাকে বলে। তখন তো মানে ওই রকম মহারাজের বিশ্বাস, আমার নিজের বিশ্বাস নেই যে 644টা 744 হবে, মহারাজের বিশ্বাসটা আছে। আবার মহারাজ এটাও বিশ্বাস আছে, খুঁচিয়ে দিল আমাকে এক্ষুনি টুক করে, যে ওই 6 নম্বর তুমি বাড়াতে পারবে না, ওই কাছে গিয়ে রয়ে যাবে। হ্যাঁ, ওটা তো তো মানে মানুষের ঝাড় জ্বলবে আর কি। মানে মানে অলিম্পিকে যে 4th হয় কে তাকে মনে রাখে, রাইট? ফার্স্ট, সেকেন্ড আর থার্ড কি সবাই মনে রাখে অ্যাটলিস্ট, সেই বছরে নথিভুক্ত হয় সেই রকম আর কি। তো অলিম্পিকে 4th আর কে হতে চায়? তো সেই কারণে একটু ঠিক আছে, আবার মন দিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করলাম। আর একটা ওই তখন মনটাও একটু অন্যরকম ছিল আর কি। হ্যাঁ, বাবা মারা গেছেন, এখন এখন ভাবার চেষ্টা করি। আমার 18 বছর সময় ছিল, আমি অজুহাত দিচ্ছি না, মানে তখন তো ফর্মেটিভ ইয়ার সবারই থাকে। আর আমি একটু কেয়ারামি করতে ভালোবাসি, একটু পেছনে লাগতে ভালোবাসি, হ্যাঁ সবার। হ্যাঁ, সেই হিসেবে একটু জোকস বলতে ভালোবাসি, মানে লোককে হাসাতে ভালোবাসি, মজা করতে ভালোবাসি। কোনো বাজে উদ্দেশ্য হয়তো নেই, মানে জাস্ট মজা, পিওর মজা। তো যাই হোক, পেছনে লাগতাম যারা সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে ছিল তখন, অনার্সে, হিস্ট্রি অনার্সে কিছু ছিল তাদের, দেবাশিস দা এটসেট্রা, পেছনে লাগতাম প্রচণ্ড। ভালোবাসতো কিন্তু প্রচণ্ড ওদের মানে জ্বালাতাম মাঝে মাঝে। তো মহারাজ করতো কি, ওই বাঁচিয়ে রাখতেন আমাদের সবাইকে, শুধু আমি নয়, মানে ছোটোখাটো ব্যাপারগুলো। মহারাজ এটা বুঝতেন যে আমরা ওখানে মহারাজ হতে যাইনি, আমরা ওখানে পড়াশোনা করতে গেছি, আমাদের একটা বয়স আছে। তো ওই যে এই কারণেই মনে হয় সে সত্যব্রত মহারাজ অনেক কিছু বুঝতেন কিন্তু করতেন না। তো মহারাজ ওই বয়সে একটা আবিষ্কার করে ফেলেছিলেন যে আমাকে কি করে কমপ্লিট বোর করে পানিশমেন্ট দিতে হয়। উনি কিচ্ছু করতেন না, আমাকে নিয়ে শ্রীভবনে যখন পুজো করতেন আমাকে পেছনে বসিয়ে রাখতেন, বসে থাকো ওখানে, তোমাকে ধ্যানও করতে হবে না, কিচ্ছু করতে হবে না, তুমি এক জায়গায় বসে থাকো, মন শান্ত হবে। ওরে বাবা, কি বিরক্তিকর, মানে যে কি কষ্ট হতো। মহারাজ পুজো করে যাচ্ছেন, গান করছেন, আর আমি পেছনে চুপ করে বসে আছি। তখন মনে হতো ধুর, এইসব ছেড়ে দিয়ে এর থেকে পড়াশোনা করা ভালো। হ্যাঁ, টেস্টের ওই ছুটিটা তখন ক্লাস টাস থাকতো না, যা নিচে গিয়ে বাবা পড়াশোনা করি, কারণ ওইটা হচ্ছে অসহ্য। পরে এই দেশে এসে জেনেছি যে মহারাজ যেটা করতেন আসলে, মানে এই দেশে এসে আর কি, মানে ল্যাবের আর কি, আমার রিসার্চ ল্যাব ইউনিভার্সিটি অফ কেন্টাকি, জোর করে এডিএইচডি টেস্ট থাকে, নেই তুই, মানে ওদের একটা শিওর শর্ট ছিল যে আমার এডিএইচডি আছে, মানে তারপরে টেস্ট অনুসারে, টেস্টটা যদি বিশ্বাস হয় তাহলে আমি এডিএইচডি পেশেন্ট। এই দেশে জন্মালে হয়তো আমাকে ওষুধ খাইয়ে মেরে ফেলতো, মানে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। হ্যাঁ, মানে একটা ব্যাপারে বেশিক্ষণ থাকতে পারে না বেসিক্যালি। সেটা আমার অভ্যেস, আমি একটা বিষয় নিয়ে বেশিক্ষণ কথা বলতে পারি না, বা মানে বিরক্ত লাগে, অন্য বিষয়ে চলে যায়, আবার মনে করে আসতে হয়। এই এখন যেমন সঞ্জীব চট্টোপাধ্যায়, সত্যব্রত মহারাজের কথা বলছি, সেখান থেকে এইদিক ওদিকে চলে গেলাম। তো যাই হোক, তো বাই দ্য ওয়ে, যাদের এডিএইচডি আছে তাদের জন্য, মানে বা এডিএইচডি যাদের হয়তো ডায়াগনোস হবে তাদের জন্য বলি আর কি হিসাবে, যে মোস্ট স্ট্যান্ড আপ কমেডিয়ান, ওয়ার্ল্ড ক্লাস মোস্ট স্ট্যান্ড আপ কমেডিয়ান, তাদের কিন্তু এডিএইচডি আছে। কারণ কমেডি করতে গেলে ওই চট করে এক বিষয় থেকে আরেক বিষয় থেকে যে যাওয়া, বা উল্টোটা, হয়তো ওদের এডিএইচডি আছে বলেই ওরা বেটার স্ট্যান্ড আপ কমেডিয়ান। আর একটা যেটা রিসেন্ট সায়েন্স বলছে, যে যাদের স্লাইট এডিএইচডি আছে তারা হচ্ছে বেটার ড্রাইভার। তার কারণ কি, মানে ফোকাস খুব ভালো, নিশ্চয়ই সবাই তো ছোটবেলা থেকে সবাই বলে আসছে, বাবা ফোকাস বাড়া, ফোকাস বাড়া, ফোকাস বাড়া, কিন্তু ফোকাস কি করে বাড়াতে হয় কেউ বলে না। আর ফোকাসটা যে খুব ভালো জিনিস সবসময় তাও নয়, বিশেষ করে যখন ড্রাইভিং করবে তখন পেরিফেরাল ফোকাস, মানে সবসময় ওই স্টিয়ারিংকে জাঁকিয়ে ধরে ডান দিক করছি, বাম দিক করছি, একটুখানি ঘোরাচ্ছি, ওইটা করলে তার ভালো ড্রাইভার হওয়া যাবে না, কারণ রাস্তায় অনেক গাড়ি আছে। তো যাদের একটু স্লাইট এডিএইচডি আছে, ইনফ্যাক্ট তারা বেটার ড্রাইভার, কারণ তাদের পেরিফেরাল ফোকাস, মানে চারপাশে ড্রাইভাররা কী করছে, চারপাশে গাড়ি কী করছে, সব কিছু নিয়েও আবার নিজের ফোকাসটাকে হয়তো রাখতে পারে। যাকে আমি আমি আমার বদগুণটাকে সদ্গুণ করছি না, আমি বলছি যে সব জিনিসেরই একটা প্রো আছে, একটা কন আছে। তো যাই হোক, আর যা আছে সেটা নিয়েই চলা উচিত। হ্যাঁ, কারণ দিনের শেষে আইডিয়াল নিয়ে সময় নষ্ট করে কি লাভ। হ্যাঁ, রিয়েল যা আছে সেটা দিয়েই চালিয়ে নেওয়া ভালো। হ্যাঁ, হ্যাপিনেস সামটাইমস বলুন বা সাম বলুন, মানে আমি তো সবসময় বলি প্রবলেম ছিল, আছে, থাকবে, ওই নিয়েই তার মাঝে চালিয়ে দিতে হবে আর কি। তো যাই হোক, আমার আমার জীবনে আর কি, মানে সঞ্জীব চট্টোপাধ্যায় বলুন আর এই সত্যব্রত মহারাজ, এই দুটো হচ্ছে বড় ধারা। সঞ্জীব চট্টোপাধ্যায় দেবেশ আর লোটা কম্বলের প্রথম পর্ব, আর পরমপদ কমলে আমি ঘেঁটে যাই। আর সত্যব্রত মহারাজের ওই মাঝে মাঝে ঠিকঠাক উত্তর দেওয়া, আর মহারাজের সঙ্গে তো মানে আমি গায়ের সাথে লেগে থাকতাম মোটামুটি। মহারাজের সঙ্গে ওই শিবরাত্রির উপোস করা থেকে শুরু করে, ওই মহারাজদের একটা ঘাট ছিল বেলুড়ে, সেখানে শুধু ব্রহ্মচারীরাই চান করতে পারে, তো মহারাজের সঙ্গে গিয়ে ওই ঘাটে সাঁতার কাটতাম গঙ্গায়। হ্যাঁ, আমি, তারপরে দন্ত বিকাশের ভালো নাম সৌরভ বিকাশ, আমাদের একটা গ্রুপ ছিল যারা ওই মহারাজের সঙ্গে আর কি ঢুকে বেলুড় মঠ অ্যাক্সেস করতাম।
যেটা মানে আমার অনেক কিউরিওসিটি ছিল সাধু সন্তদের ব্যাপারে, ওরা কি করে, কিভাবে জীবন কাটায়, কি খায়, ওদের বিরক্তি আসে কিনা, চুপচাপ থাকে কেন, শরীর খারাপ করে কেন, ওরা সুখী কিনা, মানে অনেক রকমের আর কি বদমাইশি বুদ্ধি আর কি ওদের জানা, যে জিনিসটা জানা উচিত না সেটা জানতে হবে। ব্রহ্মচারী ট্রেনিং ইনস্টিটিউট খানিকটা অ্যাক্সেস করা, ওই সব ব্যাপারগুলো। তো সত্যব্রত মহারাজ বগল দেওয়া করে আর কি আগলে আগলে রাখতেন, জানতেন যে হয়তো উনি জানতেন এই শর্মার পড়াশোনা হয়তো কিছুটা হলেও হবে, একে বাঁচিয়ে রাখতে হবে আর কি চারপাশ থেকে। তো সেই হিসাবে মানে ইনফ্যাক্ট পরে কোনোদিন বলবো আর কি, আত্মপ্রিয়ানন্দ আমাদের প্রিন্সিপাল, যিনি আমাকে তাড়িয়ে দিয়েছিলেন ডিসিপ্লিন গ্রাউন্ডে, পড়া গল্প আছে। সত্যব্রত মহারাজকে বলতেন, আরে করছেন কি, এদেরকে তো আদর দিয়ে পুরো গোপাল করে রেখেছেন। সত্যব্রত মহারাজকে বলতেন কথায় কথায়, এদের তো পুরো আদর দিয়ে একদম গোপাল বানিয়ে রেখেছেন, হ্যাঁ, মাথায় তুলে নাচছে সব। কিন্তু আমার মনে হয় এই সত্যব্রত মহারাজের না বোঝা বা না বোঝার ভান, আমি নিশ্চিত খানিকটা না বোঝার ভান, কারণ মাঝে মাঝে যে গ্লিমসগুলো আমি পেতাম, যে উত্তরগুলো আমি পেতাম মহারাজের থেকে, সেটা কখনো কিন্তু মনে হয়নি যে সত্যব্রত মহারাজ পুরোটা বুঝছেন না। আমার কখনো কখনো মনে হয়েছে ওরা বুঝছেন, কিন্তু উনি সেটাকে কাটিয়ে, মানে কোন ফাইটটা, মানে উই ডোন্ট হ্যাভ টু পার্টিসিপেট এভরি ফাইট উই আর ইনভাইটেড টু, রাইট, পিক অ্যান্ড চুজ, ওটা সত্যব্রত মহারাজ মনে হয় তো ভালো জানতেন বা জানেন, যে কারণে উনি ওনার ব্যাচে সবসময় ভালো রেজাল্ট হতো। যাই হোক, সত্যব্রত মহারাজ আর সঞ্জীব চট্টোপাধ্যায়, সঞ্জীব বাবু দুজনেই দীর্ঘজীবী হন। মানে আপনাদের হয়তো ধারণা নেই যে মানে এই অধম জীবনে যেটুকু করতে পেরেছি আর কি, হ্যাঁ, পড়াশোনাটা মোটামুটি করতে পেরেছি, ডিগ্রি ধরলে তো আমি সায়েন্টিস্ট, মাস্টার্স আছে, পিএইচডি আছে, এমবিএ আছে, আমেরিকা ইউনিভার্সিটিতে এদের পড়িয়েছি, হ্যাঁ, কলেজ ইউনিভার্সিটি করে 8 বছর পড়িয়েছি, জীবনে যেটুকুনি করতে পেরেছি বা এখন ছড়াচ্ছি, যাই হোক, বা যাই করতে পেরেছি যেটুকুনি, আপনাদের যে প্রভাব সেটা অস্বীকার করা যাবে না। মানে আপনারা দীর্ঘজীবী হন। ইনফ্যাক্ট আমি পরম পদ কমলে নিয়ে আর কি, আমার বন্ধু বান্ধব যারা মা যখন বাংলা ইউটিউব চ্যানেল খুলেছি, ওদের মা বা বাবারা, ওরা তো আমার চ্যাংড়াপোনা শুনতে পারে না, তখন মনে হলো ওটা কাজ ইচ্ছেও ছিল যে শ্রীরামকৃষ্ণ কথামৃত, ওটা তো আমি বলি বস রামকৃষ্ণ, আমি মানে ভীষণ সফট কর্নার ওটা। ইনফ্যাক্ট সত্যব্রত মহারাজ একবার আমাদের বাড়ি গিয়েছিলেন, উনি গিয়ে খুব অবাক হয়ে গিয়েছিলেন যে আমাদের বাড়িতে একটা রামকৃষ্ণর যে কালচার আর কি, ঠাকুরমা স্বামীজির কালচার, মানে তার সঙ্গে উমাপ্রসাদ মল্লিক যেটা বদমাইশি করে সেটা মেলাতে পারছিলেন না আর কি, সম্ভবত। তো ওনাকে বললাম যে আমার বাবা বিরজানন্দের শিষ্য, মা বীরেশ্বরানন্দের শিষ্য, তো ছোটবেলা থেকেই ওই মানে গুজিয়া দানাদার বোঁদে ওইসবের লোভে আর কি, শনিবার ঠাকুরের গান হতো, তবে গানে যোগ দিতাম, তো ওইগুলো আমাদের খানিকটা মাসল মেমোরিতে ঢুকে গেছে আর কি। কিন্তু কোনোদিন গোড়ামো করেনি বাবা, কোনোদিন জোর করেনি, যে চাইবে সে করবে। তো যাই হোক, সত্যব্রত মহারাজ হয়তো ওইখানেও একটু চমকে গেছিলেন বা অবাক হয়ে গেছিলেন যে উমা তো এরকম চ্যাংড়াফোনা করে সবাইকে জ্বালিয়ে বেড়ায়, কিন্তু কালচারটা তো আছে কোথাও একটা। তো আমাকে সেটা নিয়ে মাঝে মাঝে খোঁটা দিতেন। হ্যাঁ, তো বলতেন আর কি, এই কিছু একটা করো, তোমার বাড়ি ওই রকম, কিরকম ভাববে, আমার বাবা মারা গেছেন, তোমাকে পড়াশোনা করতে হবে। তো সত্যব্রত মহারাজ যে মানে ভালোবাসার আশ্রয় খানিকটা, হুম, অন্য রকমের, বা মোটিভেট করা, ওইগুলো না পেলে আর মানে হয়তো যেটুকুনি করেছি জীবনে করতে পেরেছি এখনো পর্যন্ত, অলমোস্ট 49 ছুঁই বয়সে হয় হতো না। তাই সত্যব্রত মহারাজ, মানে উনি পেপসি খেতে খুব ভালোবাসতেন, 2 লিটার পেপসি দিলে সত্যব্রত মহারাজ একদম বক বক খুশি। তো যাই হোক, এখন তো উনি রিটায়ার হয়ে গেছেন, রিটায়ার হয়ে হয়তো জাস্ট বেলুর মঠেই আছেন হয়তো শুনেছি। তো যেখানেই থাকুন মহারাজ, আপনি ভালো থাকবেন। আপনার মানে লাখ লাখ স্টুডেন্ট আপনার সংস্পর্শে এসেছে, সেই হিসাবে মানে উমাপ্রসাদ মল্লিক জাস্ট একটা ছোট্ট নমুনা। হুম, আপনার, আপনি নিজেও জানেন না আপনার প্রভাব আমার জীবনে কতটা, সেম অ্যাজ সঞ্জীববাবু। মানে সঞ্জীববাবু আপনি নিজেও জানেন না যে ওই মানে ইতি তোমার মা বা দেবেশ, লোটা কম্বলের প্রথম পর্ব, বা পরম পদ কমলে, যেটাকে আপনি চিবিয়ে দিয়েছেন, এত সুন্দর কথামৃতটাকে চিবিয়ে, 12 বছর ধরে 12 মাস 144খানা প্রবন্ধ লিখেছেন। আমি চেষ্টা করছি সেগুলো অ্যাজ আ পে ব্যাক, হ্যাঁ, আরও 2-4টে মানুষের কাছে পৌঁছে দেওয়ার। বাট আপনারা দীর্ঘজীবী হন, আপনারা ভালো থাকবেন, আর আমার কাছে ধাঁধাই হয়তো রয়ে যাবে আপনারা দুজনেই, সত্যব্রত মহারাজ আর সঞ্জীব চট্টোপাধ্যায়। বাট এটা মজার ধাঁধা, আমি হ্যাঁ এইটা নিয়েই চালিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আর যাদের আমার পুচকে চ্যানেলটা ভালো লাগছে সাবস্ক্রাইব করুন।
করতে একটু মনোযোগটা পাবো, আর সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা 25 কোটি বাঙালির কাছে আমেরিকার ছোট্ট জায়গায় বসে আমার পৌঁছানোটা হয়তো সহজ হবে। ইউটিউব চেষ্টা করবে বাঙালি খুঁজে খুঁজে তাদের কাছে আমার বক্তব্য পৌঁছে দেওয়া। ভালো থাকবেন সবাই।